এখানে কি ধরনের ফাজলামি হচ্ছে? নিজানা জাজালো প্রশ্নের জবাবে কলরব কোনো কথা বলল না, শুধু ঠোঁটের কোণে বাঁকা হাসিটা ধরে রাখলো। এরপর বেশ সময় নিয়ে আপাতমস্তক নিজানাকে পরখ করে গম্ভীর গলায় প্রশ্ন করলো, তুমি কোন ইয়ার? নিজানা নিজের কুচকুচে কালো ব্লুজোড়া কুচকে তীব্র বিরক্তিতে তাকালো ওর দিকে। ওপাশে দাঁড়িয়ে শান্ত আর অবিক মুখ টিপে হাসছে। কলরবের ভাবভঙ্গি এমন যেন নিজানাকে সে আজ জীবনে প্রথম দেখল। নিজানা দাঁতে দাঁত চেপে গলার স্বর নিচু করে বললে, এসব ফাজলামি বন্ধ করো আর এক্ষুনি এখান থেকে যাও। সব কিছুর একটা লিমিট থাকে। কলরব একটু ঝুঁকে এসে বলল, এটা তোর নিজের বাড়ি না, যা খুশি বলবি। সিনিয়ররা যেটা জিজ্ঞেস করেছে সেটার উত্তর দাও। কিরে তোরা হাঁ করে দেখছিস কি? কিছু বল। শান্ত তৎক্ষণাৎ বলে উঠল, হ্যাঁ। বড় ভাইয়াদের একটা সালাম না দিয়ে গটগট করে কোথায় যাওয়া হচ্ছিল শুনি? কথাটা শেষ হতেই শান্তর পায়ের উপর সজোরে একটা লাথি বসিয়ে দিল কলরব। শান্ত ব্যথায় কুকিয়ে উঠল, হতভম্ব চোখে তাকালো কলরবের দিকে। বোঝার চেষ্টা করলো হুট করে কি হলো। কলরব শান্তকে নিজের দিকে টেনে এনে দাঁতে দাঁত ফিসফিসিয়ে বলল, কে ওর ভাই? তোর বোন হবে ও? আমার না, ছাগল। শান্ত ইশারায় ক্ষমা চেয়ে জিভ কাটলো। নিজানা কিছু বুঝে ওঠার আগেই কলরব এক হাত বাড়িয়ে খপ করে নিজানার কাঁধ থেকে তার কলেজ ব্যাগটা কেড়ে নিল। ব্যাগটা হাতে নিয়ে নেড়ে ছেড়ে দেখতে দেখতে বলল, বাপ রে বাপ, এত বড় ব্যাগে কি ঠিক নিয়ে কলেজে এসেছো তুমি? বাপের সব টাকা পয়সা? নিজানা ক্ষুদ্র গলায় বলল, দেখো কলরব, যা করছো তা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। আর এই যে ভেতরে তো ফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষেধ। এত বড় স্পর্ধা হয় কি ভেবে? শেষের কথাটা বলার সময় কলরব চোখে চোখ রেখে চাইল। নিজানা তখনও রাগী দৃষ্টিতে চেয়ে রইল ওর পানে। কলরব ব্যাগ থেকে নিজানার ফোনটা বের করে উল্টে পাল্টে দেখে বলল, বাহ, আইফোন, বড় লোকের মেয়ে, তাই বুঝি এত দেমাক? কই লকটা খোলো তো দেখি। নিজানাকে অবশ্য লক খোলার জন্য বিন্দুমাত্র কষ্ট করতে হলো না। কলরব নিজের হাতের ফোনটা নিজানার মুখের সামনে ধরতে ফেস আইডি ডিটেক্ট করে লকটা খুলে গেল। স্ক্রিনটা জ্বলে উঠতে কলরব শান্তর দিকে তাকিয়ে বলল, ওয়াও শান্ত, এই ফেস লকের প্রযুক্তিটা আসলে কে আবিষ্কার করেছিল রে ভাই? ওরে পাইলে আজ আমি 10টা চুমু দিতাম। মাঠের চারপাশে ইতিমধ্যে বেশ কিছু কৌতূহলী ছেলে মেয়ে জড়ো হতে শুরু করেছে। সবার উৎসুক ও সন্ধানী দৃষ্টি নিজানার অস্বস্তি ও বিব্রত বোধকে এক নিমেষে বহুগুণ বাড়িয়ে দিল। তার ইচ্ছে হলে এখনই ঠাস ঠাস করে কয়েকটা স্বর এই দৃষ্ট ছেলেটার গালে বসিয়ে দিত। প্রচণ্ড ক্ষোভ আর অপমানে পর্ষা মুখটা টকটকে লাল হয়ে উঠেছে। রাগে নাসিক পল্লব কাঁপছে থরথর করে। সে এক প্রকার অগ্নিদৃষ্টি মিলে চেয়ে রইল কলরবের পানে। কলরব অবশ্য নিজানার সেই রূপকে বিন্দুমাত্র পাত্তা দিল না। সে নির্বিকার ভঙ্গিতে নিজানার ফোন কেটে নিজের নম্বরটা আনব্লক করতে করতে মুখ নিচু করে বিড়বিড় করে বলতে লাগলো, ব্লক করছে? ব্লক? তোর ওই টাক বাপকে সারা জীবনের মতো ব্লক করে রেখে দেব, বেয়াদব কোথাকার। নিজের কাঙ্ক্ষিত কাজটুকু উদ্ধার করতেই কলরব ফোনটা নিজানার দিকে বাড়িয়ে দিল। মুখে একটা কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে বললেন, নাও তোমার ফোন। ভেতরে একটা জুয়ার অ্যাপ ছিল দেখলাম, ওটা ডিলিট করে দিয়েছি। আজকালকার ছেলে মেয়েদের দিয়ে কি একটা অবস্থা হয়েছে রে ভাই, একেবারে উচ্ছন্ন গেছে সব। এইটুকু বাচ্চার হাতে দামি ফোন তুলে দিল তো তারা এসব অকর্মই করে। দেখো, এসব মোটেও ভালো কাজ নয়। উপুদে এসে বাণী শেষ হওয়ার আগে প্রচণ্ড একটা শব্দ প্রতিধ্বনিত হলো। কলরব চোখ তুলে দেখল নিজানা তার ভাড়ানো হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সজোরে ছুঁড়ে মেরেছে পাশের বিল্ডিংয়ের ক্রসিং দেয়ালে। মুহূর্তে আছাড় খেয়ে ফোনটা স্ক্রিন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। উপস্থিত সবাই এই কাণ্ডে সম্পূর্ণ হতভম্ব হয়ে রইল। নিজানা তখন রাগে পুষতে পুষতে বলল, আমি তোমাকে দেখে নেব কলরব। কলরব অবশ্য এতে একটুও দমে না গিয়ে উল্টো মৃদু হাসল। সে নিজানার কানের কাছে একটু ঝুঁকে সে ফিসফিসিয়ে বলল, অবশ্যই দেখবি, তোর তো পূর্ণ অধিকার আছে আমাকে দেখার। যখন ইচ্ছা তখন যা খুশি দেখতে পারবি, সময় মতো সব দেখাবে। এখন তুই যা তো, নয়তো ক্লাস টেস্টের জন্য লেট হয়ে যাবে। নিজানা তপ্ত শ্বাস ফেলল। পাশে দাঁড়িয়ে থাকা অভিকের হাত থেকে নিজের ব্যাগটা কেড়ে নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। মাত্র 2 কদম এগিয়েছে, অমনি পেছন থেকে কলরব হাত টেনে ধরল। কানের নিকট
ঝুঁকে নিচু গলায় বলল, কিরে চললি কোথায়? সালাম দিয়ে যাবি না? শোন, কলেজ শেষ করে সোজা ক্লাবে একবার আসবি। তোর সাথে একটা চূড়ান্ত বোঝাপড়া বাকি আছে, বেশি কিছু না, মাত্র 5টা চুমু খেয়ে তোকে ছেড়ে দেব। নিজানার তীব্র ইচ্ছে হলো পিছন ফিরে ওর গলাটা 2 হাতে টিপে ধরতে, নিজের ভেতরের ক্ষোভটুকু চেপে অবজ্ঞাসূচক গলায় বলল, ওসব তোমার স্বপ্নেই সম্ভব। কলরব শব্দ করে মৃদু হাসলো। নিজানার এই প্রতিক্রিয়া সে আগেই জানতো। বাঁকা চোখে চেয়ে রসিকতা সুরে বলল, বাহ, ফোনের ওয়ালপেপারে 24 ঘন্টা আমার ছবি সাজিয়ে রাখতে পারো, আর অনেক দিন না খাওয়ার পর সামনাসামনি আমি একটু চুমু খেতে চাইলেই তা মহাদোষের হয়ে গেল। এ তোমার কেমন বিচার বেবি? কথাটা শোনা মাত্রই নিজানার মনে হলো পায়ের তলার মাটি যদি ফাঁক হয়ে যেত তবে সে সেখানেই ঢুকে পড়তো। ফোনের হোম স্ক্রিনের ওয়ালপেপার যে আজও এই বাদরটা ছবি জলজল করছিল, সেই সত্যটা সে রাগের মাথায় একেবারে বেমালুন ভুলে বসেছিল। লজ্জায় আর অপমানে নিজানা সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। গটগট পায়ে প্রায় দৌড়ে মাঠ ফেরিয়ে চলে গেল। পেছনে কলরবের উচ্চ চিত বিজয়ী কট্টহাসি তখনও নিজানার কানে তপ্ত শেলের মতো বিঁধতে লাগলো। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিকাল 4টার ট্রেনে করে সবাই ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেবে। দিব্য ঠিক কীভাবে আরশাদ তালুকদারকে রাজি করিয়েছে তা একটা রহস্য। অবশ্য দিব্যর প্রতি আরশাদ তালুকদারের দুর্বলতা বরাবরই বেশি, তবে এই সিদ্ধান্তে কুহুর চেয়ে বেশি খুশি আর কেউই হয়নি। সে এখন ঘরের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে মনের সুখে সাজগোজ করছে। তবে কুহুর এই আনন্দের মাঝে ব্যাঘাত ঘটিয়ে বেশ কিছুক্ষণ ধরে তার ঘরে এসে চুপচাপ বসে আছে কলরব। কোনো কথা নেই, বার্তা নেই, এক কোনো বসে আছে। কুহু ইতিমধ্যে বেশ কয়েকবার তাকে জিজ্ঞেস করলেও সে কোনো উত্তর দেয়নি। অবশেষে কোনো উপায় না পেয়ে কুহু আবারও চিরুনিটা হাতে নিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি কি বলবে যে তোমার আসলে কি চাই? কলরব কিছুটা আমতা আমতা করে বলল, আচ্ছা ফুফিরা কি আমাদের সাথে যাচ্ছে? যাবে তো? কথাটা শোনা মাত্রই কলরব সোফা থেকে এক প্রকার লাফিয়ে উঠে দাঁড়ালো। শিওর যাবে তো? হ্যাঁ ভাইয়া, আব্বু তো একটু আগে ফোন করে সবার যাওয়ার কথা কনফার্ম করলো। কলরব কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন হয়ে চুপ করে রইল। ঘরের মেঝেতে কয়েকবার ফাইসারি করে অত্যন্ত নিষ্প্রিয় ভাব দেখিয়ে জিজ্ঞেস করলো, আর নিজানা, ও কি যাবে? আসলে ও যদি যায় আমি কোনো অবস্থাতেই যাব না, তাই আগে ভাগে একটু শিওর হয়ে নিচ্ছি আর কি। কুহু আয়না থেকে চোখ সরিয়ে বিরক্তিতে বাইরের দিকে তাকালো, হাত নেড়ে বলল, তুমি আসলে নিজেকে ভাবোটা কি শুনি? টাইটানিক মুভির জ্যাক নাকি? এত দেমাক দেখানোর কিচ্ছু নেই। তুমি একদম নিশ্চিন্তে যেতে পারো। নিজানা আগে সাফ জানিয়ে দিয়েছে, যেহেতু তুমি যাচ্ছ তাই ও কোনোভাবেই যাবে না। এই তো একটু আগে পুফির ফোন থেকে আমি নিজে ওর সাথে কথা বলেছি। কুহুর কথা শুনে কলরবের মুখটা পলকে চুপসে গেল। এতক্ষণ ধরে মনের ভেতর বুনে রাখা আশার গুড়ে যেন বালি পড়ে গেল। অত্যন্ত বিরস ও মলিন মুখে বিড়বিড় করে বলো, এই ব্যাপার? তাহলে তো ভালো সুযোগ। ইস, আমি যদি এবার যেতে পারতাম। কুহু ব্রু কুচকে বলল, কেন? এখনও যেতে পারবে না কেন? কলরব নিজের কপালটা এক হাত দিয়ে চেপে ধরে বেশ অসুস্থতার ভান করে বলল, আসলে ইদানিং কাজের চাপে শরীরটা ঠিক ভালো লাগছে না রে কুহু, খুব দুর্বল লাগছে। তোরা সবাই যা, আমি না হয় ভালো হয়ে পরের বার কোনো এক সময়ে গ্রামে ঘুরে আসবো। কুহু বলল, ঠিক আছে, যা, ভালো বোঝো করো। তবে যাওয়ার আগে একটা সত্যি কথা বলো তো ভাইয়া, আজ হুট করে তুমি আমার সাথে এত মিষ্টি করে ভালো ব্যবহার কেন করছো? হ্যাঁ, ডাল মে কুচ কালা হে। কলরব জোরপূর্বক একটু হাসলো। কুহুর মাথায় আলতো করে একটা গাঁটটা মেরে বলল, কি যে সব উল্টোপাল্টা বকিস না। তুই তো আমার এই দুনিয়ায় একমাত্র আদরের ছোট বোন। আমি তোকে খুব ভালোবাসি রে কাঠি। ব্যাস, তোর এই বাইটের নিজের ভালোবাসায় একটু কম প্রকাশ করে, এই যা। তুই তো অবুঝ, কিছুই বুঝিস না। কুহু এমন আচমকিক ও অভাবনীয় স্নেহ দেখে বোকার মতো দুপাশে মাথা নাড়ল। কলরব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দীপ্রায় ঘর থেকে বেরিয়ে গেল। মায়াভরা এই ভুবনে চাইনি কিছুই আমি, শুধু তোকে চাই, মন কাছে পেতে চাই। তুমি বিনা কেন কিছুই বুঝি না কেন আমি শুধু তোকে নিয়ে সব স্বপ্ন সাজাই। তুমি বিন মন মানে না, তুমি বিন মন বোঝে না বারণ। তুমি ছাড়া মন কেমন কেমন লাগে, সহে না মন।
মোবাইলের জলজলে স্ক্রিনে অনবরত বেজে চলেছে গানটা। চোখ দাদানো রঙিন লাইটের নিচে বিশাল স্টেজের উপর দাঁড়িয়ে গলায় গিটার ঝুলিয়ে যেন গলার সমস্ত সুর আর ঢেলে দিয়ে গানটা গাইছে কলরব। কাল রাতে একটা কনসার্টে গিয়েছিল সে। ব্যান্ডের সে অনবদ্য পারফরমেন্সের ভিডিওটাই আজ সকালে তাদের অফিসিয়াল মিউজিক পেজে পোস্ট করা হয়েছে। নিজানা, তাড়াতাড়ি এসো বেবি, ট্রেন ছেড়ে দেবে তো, আমাদের এবার বগিতে উঠতে হবে। কমলাপুর রেলওয়ে স্টেশনের হইচই আর হুইলস শেষের বিড়ো হঠাৎ বেসে এলো ডাকটা। নিজানা গোর কাটিয়ে চট করে চোখ তুলে তাকালো। ধীর পায়ে এগিয়ে আসতে আসতে সাড়া দিয়ে বলল, আসছি মাম্মা। ওদিকে ফোনের ওপাশে কয়েক সেকেন্ড ধরে কোনো সাড়া শব্দ না পেয়ে মনিতা পুনরায় ডেকে উঠল, ভাইয়া তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কলরব একদম স্তব্ধ হয়ে গেছে, যেন কিছুক্ষণের জন্য নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না সে। বুকের ভেতর স্পন্দনটা আচমকা দ্বিগুণ গতিতে ছুটতে শুরু করেছে। তীব্র এক অস্থিরতা গ্রাস করলো তাকে। ধরা গলায় শুধালো, ভাবি তোমার পাশে কি নিজানা আছে? মনিতা কিছুটা অবাক হলো এমন আচমকিক প্রশ্নে, তবে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ নিজানা তো আমাদের সাথেই আছে। আসলে আঙ্কেল শেষ মুহূর্তে আসতে পারলেন না, ওনার নাকি অফিসে ভীষণ জরুরি একটা মিটিং পড়ে গেছে। তাই ফুপি আর নিজানা এখন আমাদের সাথে একই ট্রেনে যাচ্ছে। উত্তরটা শোনা মাত্র কলরব একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। ভিতরটা কেমন যেন তোলপাড় করে উঠছে তার। নিজেকে আর কিছুতেই ধরে রাখতে পারছে না সে। ব্যাকুল গলায় জিজ্ঞেস করলো, ভাবি ট্রেন ছাড়তে আর ঠিক কতক্ষণ বাকি? প্রায় 20 মিনিটের মতো। আমি আসছি ভাবি। মনিতা বিস্মিত হয়ে বলল, কোথায় আসছো তুমি? আমিও তোমাদের সাথে ময়মনসিংহে যাব। প্লিজ তুমি আব্বুকে একটু বলে ম্যানেজ করো। এসব কি বলছো ভাইয়া? এতক্ষণ ধরে না করলে এখন শেষ মুহূর্তে হুট করে কিভাবে সম্ভব? আগে কেন এলে না? মনিতা আসলে অন্য একটা দরকারি কথা বলতে ফোন করেছিল, কিন্তু কলরবের এই আচমকিক কাণ্ডে সে বাকরুদ্ধ। কলরব অবশ্য কোনো যুক্তিসঙ্গত উত্তর খুঁজে পাওয়ার মতো মানসিক অবস্থায় ছিল না। অস্থির হয়ে বলল, আসলে আমি তোমাদের সবাইকে খুব মিস করছি। তোমরা কিন্তু আমাকে ফেলে যাবে না। তোমরা যদি আমাকে রেখে যাও তবে আমি নিশ্চিত ফিরে এসে আমাকে আর আস্ত বা জ্যান্ত খুঁজে পাবে না। আমি আসছি, মাত্র 15 মিনিট, রাখছি ফোন। কথাটা এক নিঃশ্বাসে বলে কলটা কেটে দিল কলরব। মনিতাকে আর পাল্টা কোনো প্রশ্ন করার ন্যূনতম সুযোগটুকুও দিল না। পাশে দাঁড়িয়ে থাকা কাব্য মনিতার এমন হা হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মনিতা? কলরব হুট করে কি বলল? মনিতা তখনও ফোনের স্ক্রিনের দিকে বোকার মতো তাকিয়ে থেকে অবাক গলায় বলল, ভাইয়া আসছে কাব্য, ও নাকি আমাদের সাথে ট্রেনে ময়মনসিংহে যাবে। নিজানা খুব ভালো করেই জানতো কলরব যাচ্ছে না। কুহুই তো তাকে সুসংবাদটা দিয়েছিল। সে ভেবেছিল কলরব যখন যাচ্ছেই না তখন তার যেতে আর কোনো বাধা নেই। কিন্তু এখন সে যে কি চূড়ান্ত বিপাকে পড়েছে তা কেবল সেই জানে। নিজানার অগ্নি দৃষ্টি তখন কুহুর উপর নিবদ্ধ। কুহু অবশ্য অপরাধীর মতো মুখ নিচু করে বসে আছে। ট্রেনের একই বগিতে আলাদা আলাদা কেবিন ভাগ করে দেওয়া হয়েছে। কায়েফ, কুহু, নিজানা আর অভিনব একই কেবিনে বসেছে। সাথে রয়েছে আনায়াও। ট্রেন গন্তব্যে পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে। দেখতে দেখতে ট্রেন ছাড়ার সময় ঘনিয়ে এলো। কোনো একটা কারণে ট্রেন ছাড়তে কয়েক মিনিট বিলম্ব হয়েছে। আর মাত্র মিনিট 7 বাকি, কিন্তু স্টেশনে কলরবে দূর দূরান্তেরও কোনো দেখা নেই। এত কম সময়ের মধ্যে ঢাকার এই জ্যাম ঠেলে সে কীভাবে স্টেশনে এসে পৌঁছাবে সেটাই মাথায় ঢুকছে না কায়েফের। সে বারবার কেবিনের জানালা দিয়ে বাইরে বেকুল হয়ে তাকাচ্ছিল। ঠিক তখনই প্ল্যাটফর্মে দেখা গেল তাকে। কলরব এলোমেলো চুলে হাঁপাতে দৌড়ে আসছে। কায়েফ নেমে গিয়ে ওকে নিয়ে এলো। ট্রেনে উঠে স্বস্তির শ্বাস ফেললো কলরব। তবে সেটা বেশিক্ষণ টিকল না। কেবিনে ঢুকে নিজানার ঠিক পাশে অভিনবকে বসে থাকতে দেখে কলরবের ভেতরের রক্তে যেন মুহূর্তে আগুন ধরে গেল। মেজাজটা তার সরে গেল একেবারে সপ্তমী। কুহু মুখ বেঁকিয়ে বলল, সেই তো শেষমেশ আসবাই। তাহলে এতক্ষণ ধরে অত শতেক নাটক মারার কি দরকার ছিল? এসো বসো।
কলরব কুহুর কথার কোনো জবাব দিল না। সে কোনো ক্রমে নিজেকে সামলে কায়েবের পাশে গিয়ে বসল। নিজানা অপর পাশে জানালার কোল ঘেঁষে কুহুর সাথে বসা, আর ওর পাশে অনায়াসে বসে আছে অভিনব। কলরবের বুকের ভেতরে জ্বলুনি আর অস্বস্তি ক্রমশ দ্বিগুণ হচ্ছে। এপাশে জানালার পাশে বসা আনায়া, তার পাশে কায়েব জিগজিগকে শব্দ করে ট্রেন ছেড়ে দিল। কিন্তু নিজানার পাশে এইভাবে অভিনবকে বসে থাকতে দেখে কলরবের অস্থিরতা বাড়তে লাগলো। সে উসখুস করতে করতে আচমকা চেঁচিয়ে উঠে বলল, আমার মারাত্মক বমি পাচ্ছে, আমি জানালার পাশে বসবো। এই কুহু, উঠতো এখান থেকে। কুহু চোখ মুখ কুচকে বিরক্তি সুরে বলল, একদম না, আমি জানালার পাশে ছাড়ব না, অন্য কোথাও গিয়ে দেখো। কলরব বেশ কড়া সুরে দমকে উঠল। বড় ভাইয়ের মুখের উপর কথা বলছিস কুহু, চুপচাপ উঠতো। দেখছিস আনায়া ওপাশে বসে আছে, আমি কি ওনাকে উঠতে বলবো? আর এখন যদি আমি সোজাসুজি তোদের গায়ে, সবার গায়ে উপর বমি করে দেই, তখন খুব ভালো লাগবে, তাই না? কুহু আর কোনো তর্ক করার সাহস পেল না, বাধ্য হয়ে উঠে দাঁড়ালো। কুহু ওঠার সাথে সাথেই কলরব এক লাফে গিয়ে দপ করে কুহুর সে পাকা জায়গায় অর্থাৎ নিজানার গা ঘেঁষে বসে পড়ল। নিজানা তা বুঝতে পেরে তৎক্ষণাৎ বসা থেকে উঠে যেতে চাইল, কিন্তু ওঠার আগে সে অনুভব করলো কলরব নিজের একটা হাত দিয়ে নিমেষে ওর কোমরটা আড়ালে শক্ত করে জড়িয়ে ধরেছে। নিজানা ক্ষুদ্র চোখে কলরবের পানে তাকাতে কলরব ওর একদম কাছাকাছি মুখ এনে দাঁতের দাঁত পিষে বিড়বিড় করে বলল, একদম চুপচাপ বসে থাক, নয়তো এই চলন্ত ট্রেনে সবার সামনে আমি কি করে বসবো তা আমি নিজেও জানি না। আমার মেজাজ কিন্তু প্রচুর খারাপ হয়ে আছে। অতঃপর নিজের গলার স্বর কিছুটা স্বাভাবিক করে অভিনবের দিকে তাকিয়ে বলল, অভিনব, তুমি বরং কায়েফের ফাঁসে গিয়ে বসো, কুহুকে এখানে বসতে দাও। অভিনব আর কথা বাড়ালো না, সে উঠে গিয়ে কায়েফের পাশে বসলো। কুহু এসে অভিনবের জায়গায় বসলো। নিজানার অস্বস্তি হতে লাগলো। সে আড়ালে বড় বার কয়েক চেষ্টা করলো নিজের কোমর থেকে কলরবের শক্ত হাতটা সরানোর, কিন্তু কলরবের বাঁধন আলগা হওয়া দূরের কথা, বিন্দু পরিমাণ সরল না। নিজানা আর কোনো উপায় না পেয়ে বিরক্ত চোখে সে নিচু তপ্ত গলায় বলল, হাতটা সরাও কলরব, আমি যাচ্ছি না কোথাও। কলরব ধীরে ধীরে ওর কোমর থেকে নিজের হাতটা আলগা করে ছেড়ে দিল। ট্রেন আপন গতিতে ছুটে চলল। মাঝখানে সবার সাথে টুকটাক কথাবার্তা হলেও ধীরে ধীরে তা ঝিমিয়ে এলো। জানালার ওপাশে তখন গভীর অন্ধকার ঘনিয়ে এসেছে। দাতব শব্দ তুলে ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব ছন্দে। সারাদিনের ক্লান্তি ও চলন্ত ট্রেনের দুলনিতে একসময় কেবিনের সবাই প্রায় ঘুমে দুলতে শুরু করলো। নিজানা ক্লান্তিতে চোখ বুজে নিজের মাথা পাশে কুহুর কাঁধে আলতো করে এলিয়ে দিল। কলরব পুরোটা সময় পলকহীন চোখে ওর দিকে তাকিয়েছিল। সে আর এক মুহূর্ত দেরি করল না। সতর্কতায় নিজানার মাথাটা কুহুর কাঁধ থেকে সরিয়ে এনে নিজের কাঁধের উপর রাখল। তারপর আলতো করে নিজের একটা বাহুতে জড়িয়ে নিল ওকে, যাতে ট্রেনের কোনো ঝাঁকুনিতে ওর ঘুমে ব্যাঘাত না ঘটে। অপর পাশে বসা অভিনব তখনও সজাগ ছিল। সেই স্পষ্ট দেখতে পেল সবটা। কলরব টের পেল অভিনব জেগে আছে, কিন্তু সে স্রেফ তাকে দেখেও না দেখার ভান করে চোখ সরিয়ে নিল। অভিনব অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখালো না, কেবল মনে মনে এক সিলতে হাসল। কলরবের এই আর কোনো তিক্ত অতীত কিংবা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কিছুই ভাবতে ইচ্ছে করছে না। সমস্ত অভিযোগ আর দূরত্বের পর নিজানার এই উপস্থিতিতে তার বুকের ভিতর জমে থাকা দীর্ঘদিনের যন্ত্রণা যেন নিমেষে জুড়িয়ে গেল। এক সুখে সুখী আর অদ্ভুত ভালো লাগে আচ্ছন্ন হয়েও উঠল তার চারপাশের পৃথিবীটা। পাপ্পা, আমাদের যেতে আর কতক্ষণ লাগবে? দিব্যর প্রশস্ত বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল দিয়া। একটু ঘুম চোখ বুজায় মাথা তুলে আদো আদো কণ্ঠে জিজ্ঞেস করলো সে। দিব্য মেয়ের মাথায় আলতো করে হাত দিয়ে বুলিয়ে দিয়ে বলল, এই তো সোনা, আমরা প্রায় চলে এসেছি। জানালার দিকে তাকিয়ে থাকা ইভান হঠাৎ উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠল, দিয়া দিয়া দেখ, ওই দেখ আগুনের ফুলকি, বোধহয় বাইরে কেউ বাজি ফাটাচ্ছে। দিয়ে ভীষণ বিস্ময় নিয়ে চোখের পাতা টিপে ট্রেনের জানালার বাইরে অন্ধকারের দিকে তাকালো। সেখানে ঝোপঝাড়ের উপর ক্ষুদ্র ক্ষুদ্র সোনালি হলুদ আলো জেলে দল বেঁধে উড়ে বেড়াচ্ছে অজস্র জোনাকি। তবে ইহানের বুলদরে দিয়ে ইভান বেশ অসন্তোষ প্রকাশ করল। নিজের ছোট গাল দুটি গম্ভীর করে বলল, ওগুলো মোটেও আগুনের পুলকি বা ভাজি নয় বুদ্ধু, ওগুলো হলো জোনাকি, আমাকে দাদি বলেছিল। দিয়া হাত দিয়ে
আলোগুলো দেখিয়ে আবারও বলে উঠল, জোনাকি ওয়াও সো বিউটিফুল। ইভান মাথা নাড়ল। পাশে বসা ইহান মুগ্ধ চোখে ইভানের দিকে তাকিয়ে বলল, ইউ আর দ্য গ্রেট ব্রো, তুমি কত কিছু জানো। মামা জানো, আমাদের স্কুলের সবাই না ইভানকে খুব পছন্দ করে। মনিতা ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, তাই নাকি? কিন্তু আমি তো জানতাম সবাই আমার ইহান সোনাকেও খুব ভালোবাসে। ইহান সাথে সাথে মাথা নেড়ে বলল, হ্যাঁ বাসে তো, তবে ইভানের কাছে সবাই পড়া না বুঝলে হেল্প নিতে আসে। ওর কত প্রশংসা করে সবাই, ও তো পড়াশোনায় খুব ভালো। এই জন্য দিব্য ইহানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? আমাদের ইহান বাবুর বুঝি পড়াশোনা করতে একদম ভালো লাগে না? আমি আসলে অত পড়তে চাই না চাচ্ছু, আমি বড় হয়ে নায়ক হব, একেবারে সুপারস্টার। তারপর চাচির মতো সুন্দর আর একটা মেয়ে বিয়ে করব। সবাই একযোগে হেসে উঠল। নবীনে আদর করে ইহানের গালটা টেনে দিয়ে বলল, তাই নাকি? ঠিক আছে, ইহান যখন অনেক বড় হয়ে যাবে তখন আমরা সবাই মিলে ওর জন্য খুব সুন্দর একটা বউ নিয়ে আসব। কাব্য অবশ্য ছেলের কথা শুনে বিরক্ত গলায় বলে উঠল, আশ্চর্য, এখনই বিয়ের কথা? এ সওয়াল আমার ছেলে কিভাবে হলো? ভাই নিশ্চিত নিশ্চিত বলছি, এসব ওই কলরবের কারসাজি। কলরবই ওকে এসব ভুলভাল কথা শিখিয়েছে। ওর সাথে মিশে দিন দিন বেয়াদব হচ্ছে। বলে কিনা এত কিছু ছেড়ে নায়ক হবে। দিব্য বাইকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলল, হুট করে বাচ্চাটাকে এভাবে দমকাচ্ছিস কেন কাব্য? ও তো মনের কথাটা সহজভাবে বলেছে। তবে ইহান বাবু, নায়ক বা সুপারস্টার হতে হলেও পড়াশোনা করতে হয়। ততদিন তো মন দিয়ে পড়তে হবে, তাই না বলো? ইহান বাধ্য ছেলের মতো মাথা নেড়ে জিজ্ঞেস করলো, সাচ্চু আপনি আমাকে লাইক করেন? দিব্য কিছুটা অবাক হলো, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, অবশ্যই করি। ইহান তো আমাদের শোনা একটা বাচ্চা। কথাটা শুনে ইহান কিছুক্ষণ নিচুম হয়ে চুপ করে রইল। তার ছোট্ট কপালে ভাবনার বাস, সে যেন গভীর আর জটিল অঙ্ক মেলাচ্ছে মনের ভেতর। দিব্যসহ বাকি সব অত্যন্ত কৌতূহলী চোখে ওর দিকে তাকিয়ে রইল। সবাইকে হতভম্ব করে দিয়ে পূর্ণ গাম্ভীর্য নিয়ে ইহান বলল, তাহলে আমি সাচ্ছুর মতো বড় হয়ে গেলে আমাকে দিয়ার সাথে বিয়ে দিবেন? চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর হ্যাঁ, গল্প দেরিতে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ হাফিজ।